তখন ক্লাসরুমে ৪৫ মিনিটের অধ্যাপকেরা বক্তৃতা দেন। আমার আগে যখন একটা অধ্যাপক উঠলো, আমি চিন্তা করলাম যে তাকে অবলীলায় ৪৫ মিনিট বক্তৃতা দিয়ে যাবেন কমপক্ষে পূর্ণ আইনেও। এখন শুনি এটা নাকি ১-১.৫ ঘন্টা থেকে ২ ঘন্টা পর্যন্ত হয়। তো এভাবে আমি আরো ২জন অধ্যাপক আছেন। আমি চিন্তা করছি যে তারপর যদি তাদেরকে আমরা ১.৫-২ ঘন্টা করে আধুনিক সময়টা দিতে চাই, তাহলে আমাদের কর্ম করে নিতে হবে। এটা বড় ভাইদের একটা সুবিধার কথা হবে। এই সময়টা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কেমন অবস্থায় আছে এই সংস্কার ভাবনা। আমরা সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে নানান রাজনৈতিক পরিসরে মৌলিক সংস্কার দরকার। এইটা ২০০৬ সাল থেকে সময় যার ব্যাপকতার অর্থে আলোচনা সংস্কারে শুনে আসছে। আজকে তারাও সংস্কার আলোচনা করছে, বিএনপি সংস্কার আলোচনা করছে, আওয়ামী লীগ সংস্কারের কথা বলতে কিছু করে না। মধ্যবর্তী যাবতীয় রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, ব্যক্তি, নানা সামাজিক সংগঠন এই সংস্কার তার মানে একটা সত্যিকার অর্থে গোটা সমাজ ধরে একটা সামাজিক চাহিদা তৈরি হয়েছে এবং সে কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই অনেক আলাপ আলোচনা নানান জায়গায় সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, নতুন নতুন চ্যানেল বেরোচ্ছে, সরকার সংস্কার নিয়ে আলাপ করছে, বাইরে হচ্ছে। তার মানে এক ধরনের একটা সংস্কার চাহিদা বাইরে সমাজে তৈরি হচ্ছে। প্রশ্ন হচ্ছে কি ধরনের সংস্কার এই সরকার করবে, আমরা কি ধরনের চাই। সাংবাদিক হিসেবে আমাদের একটা সমস্যা হচ্ছে এত বড় একটা আলোড়ন সৃষ্টি করে রক্তক্ষয়ী শিক্ষার্থী গণঅভ্যুত্থানের পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকার যারা অনেকগুলি সংস্কার কমিশন তৈরি করেছেন তাদের অধিকাংশকে আমি চিনি। এই চেনার কারণে একটা বিরাট সমস্যা, নাগরিক হিসেবে যেমন সাংবাদিক হিসেবে আরেকটা বিপদের মধ্যে আমি পড়েছি। আর যাদেরকে চিনি না, আমি বলছি অনেককে চিনি এবং অনেক কাউকে কাউকে চিনি না। যাদেরকে চিনি তাদের অধিকাংশই সরকারের মধ্যে একেবারে বিরল ব্যতিক্রম ছাড়া এরকম রাজনৈতিক ব্যক্তি না। রাজনৈতিক ব্যক্তি না এই অর্থে যে সমাজে তাদের জীবনে কখন কোন রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে কোনো না এমন স্বল্প মাত্রায় সম্পৃক্ত ছিলেন না, কিন্তু তাদেরকে আমরা যে দায়িত্ব দিয়েছি বা কিংবা তারা গ্রহণ করেছেন সে পুরোটাই একটা রাজনৈতিক ব্যাপার। রাষ্ট্র, অর্থনীতি, আইন এবং মূলত পলিটিক্যাল ইস্যু, নানা কর্ম। আর যাদেরকে চিনি না, যাদেরকে চিনি বলছি তারা এটা ছিলেন না। চিনি না যাদের, তার সম্পর্কে তাদের সম্পর্কে আমার ন্যূনতম ধারণা নাই। এখন আমি যে পেশার মধ্যে জীবন কাটাই বা কাটালাম একটা বিরাট সময়, এই দেশে এই অচেনা লোকরা কি করবেন কি করবেন না এই জিনিসটা উদ্বেগের মধ্যে আছে। যারা যাদেরকে চিনি তাদের নিয়ে এক ধরনের উদ্বেগ আছে। সেই দিক থেকে আমি মনে করি আমার মতন অনেকের জন্য একটা সংকটাপন্ন সময়। আমাদের কিছু করবার ক্ষমতা নেই, ভাববার হয়তো সামান্য ক্ষমতা আছে, বাস্তবায়ন করবার একদমই নাই। অথচ আমাদের আশা আছে, আকাঙ্ক্ষা আছে, সম্ভবত এখানে আপনাদের সবাই আছে। এমন একটা পরিস্থিতিতে আমি আপনাদের সঙ্গে অংশগ্রহণের মাধ্যমে যে যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হচ্ছে তার মধ্যে কারা সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে, ওই যুদ্ধ যারা পরিচালনা করেছেন, রিক্রুটমেন্ট ক্যাম্পগুলি যারা পরিচালনা করতেন, তাদের কথার মধ্যে আমরা দেখেছি, লেখার মধ্যে, স্বীকারোক্তির মধ্যে দেখেছি ৭৫ থেকে ৮০% রণাঙ্গনের মধ্যে যোদ্ধারা ছিলেন কৃষক, শ্রমিক এবং শহরের গরিবাঞ্চলের মানুষ, গরিব শহরাঞ্চলের গরিব মানুষ। সেই দিকটা যদি স্যাক্রিফাইস যার যত বেশি, প্রাপ্য তার যদি তত বেশি হয়, এই ন্যায় পরায়ণতা দিয়ে যদি আমরা চলি, সেই দিক থেকে এদেশের মানুষ তার সমস্ত আকাঙ্ক্ষার সব নানানভাবে প্রতারিত হয়েছে। এই প্রতারণার প্রক্রিয়া রাজনৈতিকভাবে সংবিধান প্রণয়নের শুরু থেকে শুরু হয়েছে। এটা দুই ধরনের প্রতারণা ছিল, একদিক থেকে ভাবাদর্শ, আরেকদিকে কৌশলগত। ধরুন
বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় তখন আওয়ামী লীগ সংবিধানের মধ্যে সমাজতন্ত্রের কথা লিখেছে। কেন? তখনকার মানুষের যেমন জানি, ইতিহাস সচেতন চিন্তাশীল এখনকার মানুষও জানে আওয়ামী লীগ আর যাই করুক সমাজতন্ত্র পন্থী সংগঠন ছিল না। তারা করেছিল কেন? কারণ হচ্ছে 70-এর দশকে, 60-এর দশক থেকে শুরু করে 70-এর দশকের প্রায় মাঝামাঝি সময়কাল পর্যন্ত সারা পৃথিবীতে যেমন বাংলাদেশে তেমন সমাজতান্ত্রিক ভাবাদর্শের একটা